শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিপাকে ভারত। জটিল কূটনৈতিক সমীকরণ নিয়ে অস্বস্তিতে দিল্লি, রাজনৈতিক বিতর্ক তৈরির শঙ্কায় মোদি সরকার। এবার পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব, রিয়াদকে সহায়তার আশ্বাস ওয়াশিংটনের, ইউরেনিয়াম ইস্যুতে শর্ত জুড়ে দিলেন ট্রাম্প। রাশিয়াকে শায়েস্তা করতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইউক্রেন, ফ্রান্স থেকে আনা হচ্ছে 100 রাফাল যুদ্ধ বিমান, আরও সহায়তা চাইতে স্পেনের দ্বারস্থ জেলেনস্কি। টানা ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, মাটির নিচে চাপা পড়েছে বহু মানুষ, গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সৌদি আরবে 45 ওমরা যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে বাস, অলৌকিকভাবে বেঁচে ফিরলেন একজন, যাত্রীদের সবাই ভারতীয় বলছে পুলিশ। শোক জানিয়ে মোদির স্ট্যাটাস। 24 জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা দেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় শুধু ঢাকাতেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতের জন্য এক জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে। কারণ গত বছরের আগস্টে দেশ ত্যাগের পর থেকেই তিনি অবস্থান করছেন ভারতে, আর সেই বাস্তবতায় দিল্লিকে ফেলেছে অস্বস্তিকর এক পরিস্থিতিতে। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ আবারও তাকে ফেরত চেয়ে নতুন করে অনুরোধ পাঠিয়েছে। এর আগে দুইবার এমন অনুরোধ পাঠানো হলেও ভারত কোনো সাড়া দেয়নি। যদিও দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে ভারত চাইলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মামলা দেখিয়ে হাসিনাকে ফেরত না দেওয়ার পথ নিতে পারে। সোমবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, হাসিনার এই মৃত্যুদণ্ড ভারতকে এক জটিল পরিস্থিতিতে ফেলেছে। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ। দিল্লির প্রধান রাজনৈতিক দলগুলোও তাকে ফেরত না পাঠানোর পক্ষে কথা বলছেন। ফলে ভারতের জন্য বিষয়টি এখন বেশ অস্বস্তিকর। তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ঢাকা এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখবে, যা দুদেশের সম্পর্ক খারাপ করতে পারে বলে মনে করছে ভারত। আবার ফেরত দিলেও দেশটির ভেতরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। এদিকে রায়ের প্রায় ঘণ্টা তিনেক পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানো হয়। তারা বলে, রায়টি তাদের নজরে এসেছে। একই সঙ্গে ভারত মনে করিয়ে দেয় তারা বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ। তবে এই রায়ের পর ভারতের অবস্থান বদলাচ্ছে না বলে জানায় দেশটি। শেখ হাসিনা যেদিন থেকে ভারতে পা রেখেছেন, তাকে সামরিক নিরাপত্তা দেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা এখনও বহাল আছে। সেখান থেকে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে ইঙ্গিত পাওয়া যায়। সব মিলিয়ে প্রশ্নটা এখনও ঝুলে আছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। নানা সংঘাত, জ্বালানির দামে অস্থিরতা আর শক্তিধর দেশগুলোর নতুন করে অবস্থান বদল, সব মিলিয়ে এ সময় বিশ্ব রাজনীতি যেন টানটান অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছে। ঠিক এমন মুহূর্তে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফর আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে নতুন উত্তাপ আর তৈরি করেছে কূটনৈতিক উত্তেজনা। তবে প্রশ্ন হলো, বিশ্বজুড়ে নজর এই সফরে কেন? মূল কারণ, এই বৈঠকে শুধু সাধারণ দ্বিপাক্ষীয় কথাবার্তা নয়, বরং ভবিষ্যতে জ্বালানি ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন কিছু সিদ্ধান্তও আলোচনায় রয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সম্ভাব্য সিভিল পারমাণবিক সহযোগিতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। আর এ বছর শেষের দিকে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রে প্রচলিত আইনে অন্য দেশে পারমাণবিক প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে 123 এগ্রিমেন্ট বাধ্যতামূলক। চুক্তি অনুযায়ী প্রযুক্তি ব্যবহার হবে শান্তিপূর্ণ কাজে এবং নিরাপত্তা থাকবে কঠোরভাবে নিয়ন্ত্রিত। ওয়াশিংটন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে সৌদির সঙ্গে এমন চুক্তি করতে তারা সম্মত। তবে শর্ত হিসেবে আসছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা সীমিত রাখার এবং সামরিক উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বিষয়টি জোরালোভাবে থাকার। তবে সৌদি আরবে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরব এখনো এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি। সৌদি বলছে তারা মূলত ভিশন 2030-এর লক্ষ্য পূরণে, আর সে কারণেই পারমাণবিক চুক্তির দিকে তাদের এত ঝোঁক। তবে সব শর্তে দ্বিমত থাকায় কোন ধারাগুলো চূড়ান্ত চুক্তিতে থাকবে তা এখনো স্পষ্ট নয়।
তবু যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলছে, সব ঠিক থাকলে যুবরাজের সফরেই চুক্তি কাঠামোতে সই হতে পারে। এই সহযোগিতা বাস্তবে রূপ নিলে তা দুই দেশের সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি যতই এগোচ্ছে ততই বাড়ছে আকাশ থেকে হামলার মাত্রা। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, রেল লাইন ও জনবসতি বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চাপের মধ্যেই দেশটি নিজের প্রতিরক্ষা শক্তিকে নতুনভাবে দাঁড় করানোর চেষ্টা করছে। এই অবস্থায় ফ্রান্সের সঙ্গে একটি বড় সামরিক চুক্তি করেছে কিয়েভ। এ চুক্তির আওতায় ইউক্রেন পাচ্ছে 100টি রাফাল F4 যুদ্ধবিমান, উন্নত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্যারিসের কাছে এক বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিতে স্বাক্ষর করেন। জেলেনস্কি একে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, 2035 সালের মধ্যে ধাপে ধাপে রাফাল জেট সরবরাহ করা হবে। এই বছর থেকেই ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে, তবে অধ্যয়নের এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তহবিলের ব্যবহার করতে চায় এবং জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় আছে, যদিও বিষয়টি ইইউ এর ভেতরে বিতর্ক তৈরি করেছে। এদিকে জেলেনস্কি বলছে, রাশিয়ার ক্রমবর্ধমান হামলা ঠেকাতে দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্য অত্যন্ত জরুরি। আর বিশ্লেষকদের মতে, রাফাল যুদ্ধবিমান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে, তবে সরবরাহের সময়সীমা, প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সহায়তার উপর নির্ভর করবে এর প্রকৃত প্রভাব। সামরিক সক্ষমতা বাড়ানোর নতুন এই উদ্যোগ কিয়েভকে কিছুটা আশাবাদী করছে। ফ্রান্সের পর জেলেনস্কি ইউক্রেনের জন্য আরও সামরিক ও অন্যান্য সহায়তা চাইতে স্পেনে ভ্রমণ করবেন। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। টানা প্রবল বৃষ্টি, এরপরই কয়েকটি এলাকায় হঠাৎ দেখা দেয় বড় ধরনের ভূমিধস, আর এতে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাটিতে চাপা পড়ে বহু ঘরবাড়ি, মানুষ। ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সম্প্রতি ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে দুটি ভিন্ন এলাকায় ঘটে ভয়াবহ এই ভূমিধস। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গত সপ্তাহে ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনার একটিতে চিলাচাপ শহরে চিবেউইং গ্রামে চাপা পড়ে যায় 1 ডজনের মতো বাড়ি। মানুষ 3 থেকে 8 মিটার গভীরে চাপা পড়ে থাকায় উদ্ধার কাজ খুব ধীর গতিতে চলছে। এক্সকাভেটর দিয়ে মাটি সরানো হলেও গভীরতার কারণে প্রতিটি ধাপই সময় সাপেক্ষ বলা হচ্ছে। স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রধান জানান, এ ঘটনায় অন্তত 16 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। প্রতিটি স্তর সতর্কভাবে সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে আরেকটি অঞ্চল বানজারনেগারায় শনিবার আরেকটি ভূমিধস হয়। সে সময় 2 জন মারা যান এবং 27 জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় 30টি বাড়ি ও কয়েকটি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী এপ্রিল পর্যন্ত চলবে। এই সময় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলো ভূমিধসের ঝুঁকিতে থাকে। বৃষ্টি বেশি হলে মাটির স্তর দুর্বল হয়ে এমন দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সৌদি আরবে ওমরা করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান 45 জন ভারতীয় নাগরিক। এ ঘটনায় নড়েচড়ে বসে পুরো দেশটি। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার জুড়ে। এমন পরিস্থিতিতে সোমবার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন শোক বার্তা। সেই স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে বলেও জানান তিনি। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তার জন্য কাজ করছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জেদ্দার কনসুলেটে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং ওমরা অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনসুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে এবং দুর্ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন।
গেল সোমবার সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যে মুফরাহত এলাকায় একটি বাস এবং ট্রাক্টর লরির সংঘর্ষের ঘটনায় ৪৫ জন ওমরা যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু ছিলেন। কেবলমাত্র একজন বেঁচে আছেন। নিহত সকলেই ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় বেশিরভাগই যাত্রী ঘুমিয়েছিলেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।